দান প্রতিদানে ভরা এ জীবন, দিতে হবে নিতেও তো হবে, দেওয়া নেওয়াতে গড়ে ওঠে বন্ধন। এই বন্ধন, এই যে মানব বন্ধন, ক্ষুদ্র স্বার্থকে পরিত্যাগ করে বৃহত্তর একটা স্বার্থের ভিতর প্রবেশ করে জীবনকে উন্নয়ন ঘটানো যে বন্ধন, এই বন্ধনের প্রকাশই ঘটেছে এমন একটি কবিতা। এই মানব স্বার্থকে বড় করে দেখে, যেখানে দান রূপে যা সে পেয়েছে তার থেকে প্রতিদানে দেখা দান রূপে সে পেয়েছে অবজ্ঞা, অবহেলা, অবহেলা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, তার প্রতিদানে সে দিতে চেয়েছে তাকে ভালোবাসা, উদারতা, স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা। এমনই একটা প্রকাশ ঘটেছে যে কবিতা, সেই কবিতাটি আজ আমরা পাঠ করতে যাচ্ছি। এমনই এক উদারপন্থী, এমনই এক ভালোবাসাময় ভালোবাসার আবেশে আবেষ্টনযুক্ত যে কবিতা, যাতে মায়া মমতার বন্ধন জড়ানো যে কবিতা, সেইটাই আজ আমরা পাঠ করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবুরুন্নিসা মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ভিত্তিক কার্যক্রমের সঙ্গে তোমাদের যুক্ত করছি। আজ যে কবিতাটি নিয়ে তোমাদের এসেছি তোমাদের জন্য, সেই কবিতাটিকে এমন কিছু শিক্ষা দেয়, সে কবিতাটিতে এমন কিছু প্রকাশ ঘটে, যাতে পৃথিবীব্যাপী সেই অস্ত্র, ভালোবাসার যে অস্ত্র, যেটা যদি আমরা নিক্ষেপ করতে পারি, সমস্ত পৃথিবীতে হিংসা, বিদ্বেষ, হানাহানি, রেষারেষি, মারামারি, কাটাকাটি, রক্তক্ষয়ী যে সংগ্রাম, সেই সংগ্রামের পরিবর্তে আমরা দেখব কি ভালোবাসাময় একটা পৃথিবী। যে ভালোবাসা, পারমাণবিক বোমা এতই শক্তিশালী, সমস্ত একটা একটা রাষ্ট্র, একটা দেশ, এমনকি সমগ্র বিশ্বকে ধ্বংস করার ক্ষমতা রাখে এই পারমাণবিক বোমা। এমন সেই বোমার আঘাতে ক্ষতবিক্ষত হতে পারে মানব যে জীবনটা, সমস্ত মানুষের যে ধ্বংস বিপর্যয় সংঘটিত হতে পারে। সেমনই একটা পৃথিবীকে যদি পরিপূর্ণ সুখ, শান্তি, স্বস্তি, একটা সুন্দর পৃথিবী রচনা করতে চাই, তাহলে এই পারমাণবিক বোমার থেকেও শক্তিশালী একটা বোমা আমাদের নিক্ষেপ করতে হবে এই পৃথিবীর উপর। সেই বোমাটা কি? সেই বোমাটা হচ্ছে ভালোবাসা নামক বোমা। যে বোমা একটা কবিতার দুটো লাইনে আমরা সেটা দেখতে পাই। সেই অস্ত্র সেই কবিতার ভিতরে, যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত, সেই অমোঘ অস্ত্র ভালোবাসা পৃথিবীতে ব্যাপ্ত হবে। পৃথিবীতে এই ভালোবাসা নামক অস্ত্র যদি ব্যাপ্ত হয়, তাহলে পৃথিবী হবে সুন্দর, কল্যাণময়, একটা বসবাসযোগ্য একটা আবাসস্থল। এই যে চারিদিকে আমরা আজ দেখছি হিংসা, রেষারেষি, ধ্বংসাত্মক কার্যাবলী যেমন ঘটতেছে বিভিন্ন দেশে দেশে, ফিলিস্তিনিতে যে রক্তক্ষয়ী সংগ্রামে নারী হত্যা, শিশু হত্যা, সমস্ত দেশের উপর একটা ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে ইসরায়েলেরা। এই ইসরায়েলিদের উপর যদি এই ভালোবাসা নামক অস্ত্রটা নিক্ষেপ করা যেত, তাহলে এইখানটা হতো ফুলের পুষ্প বাগান। এই দেশটা পুষ্প বাগানে একটা পরিণত হতে পারত, যেখানে শান্তি আবাসস্থল হতে পারত, সমস্ত মানুষ সুখে স্বস্তিতে বাস করতে পারত। এতে হিংসি রেষারেষি না করে আমরা যদি ভালোবাসার পরিবর্তে কাউকে হিংসার পরিবর্তে ভালোবাসা, প্রতিহিংসার পরিবর্তে ভালোবাসা, রক্তের বদলা রক্ত না নিয়ে আমরা স্নেহ মমতার আবেষ্টনে আবিষ্ট করতে পারতাম, তাহলে এত রক্তক্ষয়ী সংগ্রাম আজ বিশ্বব্যাপী বিস্তারিত হতো না, বিশ্বে একটা শান্তির আবাসস্থল হতো। সেই কবিতাটি আমরা পড়তে যাচ্ছি। আমি আসমা খানম, প্রভাষক বাংলা বিভাগ, তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা এমনই ভালোবাসায় পরিপূর্ণ একটা কবিতা পাঠ করতে যাচ্ছি। কবিতাটির নাম প্রতিদান। এই দানের পরিবর্তে দান, আমরা যে দানটা দেওয়া হয় তার প্রতিদান আমরা কি দিব? এখানে কবি যা বলতে চেয়েছেন, কবি দানের পরিবর্তে কবি পেয়েছেন এক বুক দুঃখ, যন্ত্রণা, হতাশা, ঘর ভাঙার যন্ত্রণা,
তীরের আঘাতে ক্ষত বিক্ষত রক্তাক্ত, এমনকি কবর রচিত হয়ে গিয়েছে কবির, যেখানে দুঃখ পেয়েছে কবর রচনা করার মতো। কিন্তু কবি তার পরিবর্তে কী দিয়েছেন? ভালোবাসা, স্নেহ, মায়া মমতা, একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছেন সেই পক্ষকে এসে দেওয়ার জন্য। এখানে আমি কবি পরিস্থিতিতে এখানে যে কবিতাটি পড়তে যাচ্ছি তার প্রথমেই এই প্রতিদান কবিতাটি পড়ার পূর্বে আমরা কবি পরিচিতি কিছু মূল কথা এই কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া এই উল্লেখযোগ্য কিছু বিষয়গুলি জানার পরেই তারপরে কবিতাটি পাঠ করব। পাঠ করে প্রত্যেকটা লাইন বে লাইন আমরা বিশ্লেষণে যাব। দেখো এখানে পল্লী কবি জসীমউদ্দীন, যে পল্লী কবি জসীমউদ্দীন উনি কী ছিলেন? উনি সমস্ত পল্লী কবি জসীমউদ্দীনের যে জন্ম, ওনার 1 জানুয়ারি 1903 সালে ওনার জন্ম ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাতুলাগাঁয়ে উনি জন্মগ্রহণ করেছিলেন। আর পিতার আবাসস্থল ছিল গোবিন্দপুর গ্রামে। কবির জন্মের পাশাপাশি মৃত্যুর ডেটটাও আমাদের জেনে রাখা আবশ্যক। তাই 14ই মার্চ 1976 সালে ঢাকায় উনি মৃত্যুবরণ করেছিলেন। পিতার নাম ছিল আনসারউদ্দিন মোল্লা, মাতা আমিনা খাতুন। পিতামাতার পল্লী কবির পিতামাতার সন্তান হিসেবে তার শিক্ষা জীবনটা পাশাপাশি জন্ম মৃত্যু পিতামাতার পাশাপাশি শিক্ষা জীবনটাও চলে আসছে। শিক্ষা জীবনে এসএসসি ফরিদপুর জেলা স্কুল, এসএসসি হচ্ছে রাজেন্দ্র কলেজ, বিএ পাশও করেন ওই ফরিদপুর থেকে। আর এমএ বাংলা বিষয়ে যে এমএ করেছিলেন উনি 1931 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তার কর্মজীবনটাও ছিল বর্ণিল। কর্মজীবনের ভিতর উনি 1931 থেকে 37 পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়, আর 1937 থেকে 1943 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি অধ্যাপনা করেন। আর 1944 সালে প্রাদেশিক সরকারের একটা প্রচার বিভাগে একটা গুরুত্বপূর্ণ পদে উনি নিযুক্ত হয়েছিলেন। আর পাশাপাশি অবসর গ্রহণের পর উনি সাহিত্য সাধনায় আমৃত্যু তিনি ব্যস্ত থেকেছিলেন। আর ছাত্র অবস্থায় তার কবর নামক কবিতাটি প্রকাশিত হয়েছে। কবর নামক কবিতাটি রচনা করে বহুত খ্যাতি অর্জন করেছিলেন। পাশাপাশি এই কবিতাটি তখন স্কুল পাঠ্য হিসাবে গণ্য হয়েছিল। আর সাহিত্যকর্মের ভিতর তার উল্লেখযোগ্য কাহিনী কাব্যের ভিতর নকশিকাতার মাঠ, সুজনবাদিয়ার ঘাট ইত্যাদি। আর খণ্ডকাব্যের ভিতর রাখালি, বালুচর, ধানক্ষেত ইত্যাদি। গদ্যগ্রন্থ, বোবা কাহিনী, জীবন কথা এইগুলি তার উল্লেখযোগ্য। আর ভ্রমণ কাহিনীর ভিতর চলে মুসাফির নামে একটা তার ভ্রমণ কাহিনী ছিল। পাশাপাশি শিশুতোষ গ্রন্থের ভিতরে কী ছিল? হাসু, ডালিম কুমার, 1 পয়সার বাঁশি। নাটকের ভিতর মধুবালা, বেদের মেয়ে, পদ্মাপাত ইত্যাদি। পাশাপাশি গল্প গ্রন্থ, ভ্রমণকারী নাটকও আমরা পেয়েছি, মধুবালা, বেদের মেয়ে ইত্যাদি। আর পুরস্কার ও সম্মাননায় তিনিও ভূষিত হয়েছিলেন। উনি 21 পদক পেয়েছিলেন উনি 1976 সালে। আর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি.লিট উপাধি তিনি গ্রহণ পেয়েছিলেন এটা। আর এই কাব্যগ্রন্থটা কোথা থেকে নেওয়া হয়েছে? বালুচর নামক কাব্যগ্রন্থ থেকে এই প্রতিদান কবিতাটি নেওয়া হয়েছে। কবিতাটি 3টি স্তবকে রচিত এবং 18 চরণ এই কবিতাটি আমরা পরিলক্ষিত হয় দেখতে পাবো। এই 18 চরণের কবিতা এটি। আর এখানে 2টি পক্ষের উল্লেখ আমরা পাই। এক পক্ষ হচ্ছে উপকারী পক্ষ, সেটা হচ্ছে কবি। আর এক পক্ষ হচ্ছে অনিষ্টকারী, যে কবিকে রক্তাক্ত ক্ষত বিক্ষত সমস্ত যন্ত্রণা দিয়ে কষ্ট দিচ্ছে, সমস্ত কিছু বুকে আঘাত করছে, বান মারছে, বিষে ভরা বিষাক্ত যে কটু বাক্য, কটু বান তাকে মেরে রক্তাক্ত ক্ষত বিক্ষত করেছে কবি চিত্ত। তারপর পাশাপাশি কবি তার উপর প্রতিহিংসা পরায়ণ না হয়ে তার প্রতিবাদ স্বরূপ আমরা হলে কি করতাম? দেখা যাচ্ছে মারের বদলে মার, চরের বদলে চর, রক্তের বদলে রক্ত, এইভাবে। কিন্তু প্রতিহিংসায় কোনো কিছু ভালো কিছু চরিতার্থ হয় না। তারই শিক্ষা দিয়েছেন কবি এই কবিতাটিতে। তিনি পাশাপাশি এত দুঃখ কষ্ট, বুক ভাঙা যন্ত্রণা কষ্ট নিয়েও তিনি সেগুলো নিজের বুকে চেপে রেখে প্রতিদান স্বরূপ তিনি তাদের দিয়েছিলেন
মায়া মমতা ভালোবাসা পূর্ণ এবং পুষ্পবাগান সাজিয়ে দিয়েছিলেন তাদের জন্য। তাদের প্রতিটা চরণ ফেলার পথে উনি বিষিয়ে কণ্টকিত না করে উনি পুষ্প বিছিয়ে দিয়েছিলেন, যাতে মসৃণভাবে তারা ভালোবাসাপূর্ণ একটা সুন্দর মসৃণ একটা চলাচলের পথ তৈরি করে নিয়ে একটি কী করেছিলেন, প্রীতিময় সৌহার্দ্যপূর্ণ একটা পৃথিবী রচনা করার স্বপ্ন দেখেছিলেন। তার অভিব্যক্তি, তার প্রকাশ ঘটেছিল এই কবিতাটিতে। এই কবিতাটি খুবই শিক্ষামূলক। বর্তমান সময়ের জন্য আমরা যে শতাব্দীতে এখন বাস করছি, এখনকার প্রজন্মের জন্য, এখনকার মানুষদের জন্য এই অস্ত্র, কবির এই শিক্ষাটা অতি প্রয়োজন। কবির এই শিক্ষাটা যদি আমরা এখন গ্রহণ করতে পারতাম, তাহলে আমাদের বর্তমান পৃথিবীতে এত হিংসা বিদ্বেষ, রেষারেষি, হানাহানি, ধ্বংসস্তূপের উপর আমরা দাঁড়িয়ে যে আমরা কষ্টের হাসি হাসছি, তা হয়তো হাসতাম না। আমাদের যন্ত্রণা ভরা বুক পুষ্প বাগানে তাহলে আমরা বিচরণ করার ক্ষমতা রাখতাম। এমন একটা পৃথিবী কবির এই কবিতা থেকে আমরা উৎসাহিত হই যে প্রতিদান আমরা দানে যাই পাই না কেন, প্রতিদান আমরা ভালো কিছু দিই, ভালো কিছু দেওয়ার কামনাই করা হয়েছে এই কবিতাটি। ক্ষুদ্র করুণা এর প্রভু আমায় হৃদয়ের পরিসর যেন সম ঠাঁই পায় শত্রু মিত্র পর। এইটা কাজী নজরুলের মোনাজাত কবিতার এই চরণগুলি থেকে কি শিক্ষা পাই আমরা? এই চরণগুলিতে দেখা যায় যে প্রতিদান কবিতার মূল ভাবটা আমরা এর ভিতর উপলব্ধি করতে পারবো। এখানে দেখা যায় মানুষের অহংবোধ নাশ হয়েছে, অন্তর্জগৎকে নমনীয় করে সেখানে ভালোবাসাপূর্ণ মানসিকতাই তৈরি করে দিতে পারে সুন্দর একটা আগামী। এই শিক্ষাটাই আমরা প্রতিদান কবিতায় দেখতে পাই। অন্য কোনো কিছু চাওয়া পাওয়ার প্রত্যাশা যদি আমরা না করি, কোনো কিছু চাওয়া পাওয়ার প্রত্যাশা না করে যদি নিঃস্বার্থভাবে ভালোবাসা বিতরণ করতে পারি, তাহলে অপরপক্ষ যতই শত্রুভাবাপন্ন হোক না কেন, প্রতিদান স্বরূপ তারাও তখন ভালো কিছু দেওয়ার প্রত্যাশা করবে। এই প্রত্যাশার মানসিকতা তাদের ভিতর গড়ে উঠবে, হিংসা রেষারেষি থাকবে না। তাই কবির এই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অতি প্রয়োজন এই শিক্ষাটা গ্রহণের। জগৎকে এই শিক্ষাটা যদি কোনো কিছুর অস্ত্রের মাধ্যমে আমরা যদি পারমাণবিক বোমা, যদি কঠিন অস্ত্র আর পারমাণবিক বোমা দিয়ে যদি আমরা কোনো কিছু জোর করে হরণ করতে চাই, ধ্বংস করতে চাই, কিন্তু তা যেমন কখনোই পুরোপুরি পূর্ণাঙ্গ রূপে সম্ভব হবে না। সেই অস্ত্রের জয় যদি জোর করেও মানুষের মনকে জয় করতে চাই, পারমাণবিক বোমা দিয়ে সম্ভব না। সেটা একমাত্র সম্ভব ভালোবাসা নামক পারমাণবিক বোমা দিয়ে, যেটা পারে পাথরকেও গলিয়ে দিতে, পাথরের মতো কঠিন বস্তুকে পাথরের বুকেও ফুল ফুটাতে পারে। সেটা কি? সেটা একমাত্র ভালোবাসা। এটা ভিন্ন অন্য কোনো অস্ত্রের এত বেশি ক্ষমতা, এত বেশি শক্তি নাই। আমরা যুগে যুগে বহু পূর্ব থেকে যুগে বহু মহামানবের আবির্ভাব দেখেছি পৃথিবীতে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটাই আমরা দেখি মক্কা এবং মদিনা এবং বিভিন্ন সময় উনি যখন রক্তাক্ত ক্ষত বিক্ষত হয়েছেন কাফেরদের দ্বারা, তখন কখনোই তিনি প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাদের উপর আক্রমণ করেননি, তাদের উপর আক্রমণাত্মক ভঙ্গি নিয়ে এগিয়ে যাননি। প্রতিদানে তাকে সহনশীল হয়েছেন, তাদের ক্ষমা করেছেন, ক্ষমের মাধ্যমে উদারতার শিক্ষা দিয়েছেন, সহনশীলতার শিক্ষা দিয়েছেন, ভালোবাসতে শিক্ষা দিয়েছেন। উনি ভালোবাসার শিক্ষাটা দিয়েছিলেন। এভাবে যুগে যুগে মহামানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণে গুণান্বিত হয়ে আরও পরবর্তী যুগেও বহু মহামানবের আবির্ভাব হয়েছে আমাদের এই পৃথিবীব্যাপী। তাদেরও শিক্ষা এমনই ছিল। মানুষের প্রতিহিংসার জবাব তারা কখনো প্রতিহিংসায় দেননি। তারা কখনোই প্রতিহিংসার জবাব প্রতিহিংসায়, হিংসার জবাব হিংসায়, অন্যায়ের জবাব অন্যায়তে দেননি। পাশাপাশি ভালোবাসা, স্নেহ, মমতা এবং ভুল শুধরানোর সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। তার মাধ্যমে তারা ভালোবাসা ব্যক্ত করেছেন পৃথিবীব্যাপী। এই ভালোবাসার যে অস্ত্র, এখানে ভাগ্যকে সেই অস্ত্রের কথা বলা হয়েছে। এই অস্ত্রটা কি? এই পারমাণবিক অস্ত্রটা আছে ভালোবাসার অস্ত্র। সেটা তো আমি একটু আগে পূর্বেই বললাম। এখানে কিছু শব্দ অর্থ আছে, তোমাদের বইতেও দেওয়া আছে। যে কোনো কবিতা পড়ার পূর্বে লেখক পরিচিতি, কবি পরিচিতি, তারপর তার জন্ম মৃত্যু সন উল্লেখযোগ্য গ্রন্থ, তারপর শব্দ অর্থ টিকা, পাঠ পরিচিতি, এগুলো পড়ে নিয়ে কবিতাটি পড়তে যাওয়াই বুদ্ধিমত্তার পরিচয়। কেন এগুলি পড়ে না নিয়ে যদি
হঠাৎ করে এই কবিতাটা ধরি তাহলে আমরা বুঝতে পারবো না। আমাদের বোঝার সুবিধার্থে এইগুলো আছে, তোমাদের বইয়ে সব যদিও দেওয়া আছে। আমি কবিতাটি পাঠ করব এবং প্রত্যেকটা লাইন তোমাদের বুঝিয়ে দেব এবং কিছু পরিশেষে ক্লাস অনুধাবনমূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্নের ধারণাও তোমাদের দিয়ে দিব। আজকের ক্লাসে যতটা সম্ভব ততটুকুই করব। কিছু শব্দ অর্থ তোমরা দেখো, শব্দ অর্থগুলো সম্পর্কে ধারণা নেই। যে বা যে যিনি বিরাগী হচ্ছে উদাসীন, দীঘল রজনী দীর্ঘ রজনী, নিরন্তর নিয়ত, মালঞ্চ হচ্ছে ফুলের বাগান। এগুলো তোমাদের বইয়েই শব্দত্ব দেওয়া আছে, তারপরেও আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। নিচুরিয়া নিষ্ঠুর ঠাই আশ্রয়, বিষে ভরা বান মানে কটু বাক্য। এই কবিতাটি বিষে ভরা বান কবি কী অর্থে ব্যবহার করেছে তাই সেখানে এখানে দেওয়া আছে। ঘুম যে হরেছে নির্ঘুম রাত, আর প্রতিদানের অর্থ তো দানের পরিবর্তে যে বিনিময়, তাই আর নিরন্তর হচ্ছে নিয়ত। এই যে তাই কবিতাটি এই শব্দার্থগুলো পাঠ করে নিয়ে আমরা আজ কবিতাটি পাঠ করতে যাচ্ছি। কবিতাটি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং প্রত্যেকটা লাইন তার পরবর্তীতে আমি প্রত্যেকটা লাইন ধরে বুঝিয়ে দিব। প্রতিদান, এই জসীমউদ্দিন পল্লী কবি জসীমউদ্দিন, উনি পল্লী কবি কেন হয়েছিলেন, মাটির কবি কেন হয়েছিলেন? মাটির সুধা গন্ধ তার গায়ে লেগেছিল, গ্রাম বাংলার রাখালের সুর তার কানে বাজত, তার বেদের মেয়ের যে আচার আচরণ, যে চলন বলন, সমস্ত কিছু তাকে আকৃষ্ট করেছিল। গ্রামের মাটির গন্ধ, ঘাসের যে শিশির ভেজা একটা স্নিগ্ধতা, সমস্ত কিছুর স্পর্শ ছিল এই পল্লী কবির মধ্যে। সেই জন্য পল্লী কবি মানুষের কাছাকাছি আসতে পেরেছিলেন, সাবলীলভাবে ছিল, সাবলীল ছিল তার রচনা, অতি সহজ সরল, সহজের বোধগম্য ছিল, এই জন্য সহজ পাঠ্য। এই প্রতিদান কবিতাটি অতি সুন্দর এবং শিক্ষামূলক, যেটা এখনকার জন্য অতি প্রয়োজন, সমস্ত সময়ের জন্য প্রয়োজন, কিন্তু বর্তমান সময়ের জন্য বেশি প্রয়োজন আমি অনুভব করছি। এই কবিতাটির প্রত্যেকটা লাইন কবি যা শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাটা দেখো। প্রতিদান জসীমউদ্দিন। আর কবিতার প্রতিদান কবিতার কথা বলে জসীমউদ্দিন কবি যেভাবে তার নামের বানান লিখেছেন ঠিক এইভাবেই আমাদের নামের বানানটা লেখা উচিত। তা যদি না লিখি তাহলে ভুল হয়ে যাবে, এটা তোমরা খুব খেয়াল করে পড়বে। দেখো কবিতাটি প্রতিদান লিখেছেন। আমার এই ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাদী তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর, যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে ফিরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। আমারে ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাদী তার ঘর, আমারে কুল ভাঙিয়াছে যে বা, আমি তার কুল বাদী, জেগেছে বুকেতে আঘাত হানিয়া, আমি তার আমি তার লাগি কাঁদি, যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, জেগেছে বুকে কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক বাঁধি, মোর বুকে যে কবর বেঁধেছে আমি তার বুক বাঁধি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মলঞ্চ ধরি, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, সে মুখে সে করে আমি করে তারই মুখখানি, কত ঠাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। কবিতাটি প্রত্যেকটি ছত্র এত সুন্দরভাবে, যে লাইনগুলি যখন আমরা বিশ্লেষণে যাব তখন তোমরা বুঝবে কতটা সুন্দর। তা আজকের ক্লাসে সেই লাইন বিশ্লেষণে আমি যাব না, আজকের এই পর্যন্তই তোমাদের সঙ্গে আমার এই পর্যন্তই, তোমরা সেই পর্যন্ত ভালো থেকো। তার পূর্বে আমি বলি, এই প্রতিদান কবিতার যে শিক্ষা তোমাদের অন্তরকে স্পর্শ করুক, তোমরা এই প্রতিদানের ভাবে অনুপ্রাণিত হয়ে তোমরাও লোকের হিংসার জবাব হিংসায় না, ভালোবাসায়, প্রতিহিংসার জবাব প্রতিহিংসায় নয়, স্নেহ মমতায়, এবং ধ্বংসের জবাব ধ্বংসে নয়, গঠনে। আর চারিদিকে যে ভালোবাসার অস্ত্র ব্যাপ্ত, সেই
ভালোবাসার অস্ত্র তোমাদের বুকেও আশ্রে পড়ুক, তোমাদের ভিতরেও ভালোবাসার সৃষ্টি হোক, যা পৃথিবীময় ছড়িয়ে পড়বে। এই প্রত্যাশায়, এই আশাবাদ ব্যক্ত করে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।